শখ পেছনে ঘুরে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপনি কেন করলেন এমনটা? আমি না আপনাকে খুব বেশি বিশ্বাস ভরসা করতাম। সবাই আমাকে মিথ্যে বলল। আপনি তো সত্যিটা জানতেন, তাহলে কেন বললেন নাই আমাকে? এভাবে আমার বিশ্বাস ভরসার মূল্য হালকা করে দিলেন। এখন আমার আপনার বিশ্বাস করতেও ভয় লাগে। আয়ান শখকে একদম নিজের সাথে মিলিয়ে নিয়ে বলল, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমি ভেবেছিলাম কথাটা তোমার সময় নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলবো, কিন্তু মুন্থা আর আন্টি এমন করে বসবে আমি কখনো ভাবতেও পারি নাই। হ্যাঁ হয়েছে, নিজে ভুল করেছেন, এখন আসছেন ভালো শাস্তি। কান ধরে দাঁড়িয়ে থাকুন, না হলে আপনার সাথে কোনো কথা নেই আমার। অ্যাঁ? নয়, হ্যাঁ। তোমার তো সাহস কম না, তুমি আমাকে কান ধরতে বলো? সাহসে কি দেখছেন? কথা কম বলেন আর কান ধরুন। আমি পারবো না। কথা না বললে নাই। ঠিক আছে, গেলাম আমি। শখ নিজেকে ছাড়তে যাবে। আইন শখকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শখ পাখি, তুমি আমার খাঁচায় এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু মুক্তি পাবে আমার ইচ্ছায়। আমি যতক্ষণ না ছাড়ছি তোমার মুক্তি নেই। কিছুক্ষণ ছোটাছুটি করে শখ ক্লান্ত হয়ে আইনের বুকে মাথা রাখলো। কেউ কোনো কথা বলল না, শুধু অনুভব করছে দুজন দুজনকে। প্রায় দীর্ঘদিন না ঘুমানোর জন্য সারা রাজ্যের ঘুম এসে হানা দিয়েছে শখের চোখে। আইনের বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবীর সব থেকে শান্তি আর নিরাপদ জায়গা আয়নের বুকে। তাই সে নির্ভয়ে আয়নের বুকে ঘুমিয়ে গেছে। আয়ন বুঝতে পারছে শখ ঘুমিয়ে গেছে। এখন নড়াচড়া করলে ঘুম ভেঙে যেতে পারে। কতদিন পরে একটু শান্তিতে ঘুমিয়েছে মেয়েটা। ঘুম নষ্ট হতে দেওয়া যাবে না। আয়ান আস্ত করে কোনো রকম বসে পড়ল। শখের ঘুম নষ্ট হবে ভেবে আর রুমে গেল না। শখকে বুকে নিয়ে ব্যালকনিতেই ঘুমিয়ে গেল আয়ান। পরের দিন সকালবেলা রুহি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল নিচে। হঠাৎ চোখ গেল আয়নের রুমের দিকে। এত সকালে ওদের দরজা খোলা কেন? জানার জন্য রুমে এসে দেখে শখ বা আয়ান কেউ নেই। রুহি অবাক হয়ে গেল, ছেলে মেয়ে দুটো কোথায় গেল? ব্যালকনিতে চোখ পড়তেই রুহি ব্যালকনি দেখে এগিয়ে গিয়ে যা দেখলো বেশ খুশি হলো, সাথে লজ্জাও পেয়ে গেল। ইস, কত সুন্দর মুহূর্ত! ক্যামেরা বন্দি না করলে তাই হয়। রুহি শখ আর আয়নের একটা ছবি তুলে নিল। তারপরে একটা চাদর নিয়ে এসে ব্যালকনিতে বেঁধে দিল। রোদ এসে ওদের ঘুমটা নষ্ট না করে দেয়। চাদর বেঁধে দিয়ে রুহি চলে গেল। আয়ান আর শখের ঘুম ভাঙল 10টায়। শখ নড়ে চড়ে উঠতে বলল, ঘুম হয়েছে নাকি আরও ঘুমাবে? উম কি কয়টা বাজে? আমি জানি না। তাহলে কে জানে? রুমে গিয়ে দেখতে হবে। রুমে গিয়ে দেখতে হবে মানে? শখ চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল। তার মানে সারা রাত ব্যালকনিতে ঘুমিয়েছে? আগে জি ম্যাডাম। আমাকে ডাকলেন না কেন? শখ লাফ দিয়ে উঠে বসলো। আপনার সারা রাত এভাবে বসে থাকতে কষ্ট হয় নাই? হ্যাঁ হয়েছে, অনেক কষ্ট হয়েছে বউ। একটু আদর করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। কচু হয়েছে? কোথায় কষ্ট হয়েছে বলুন, যদি সাহায্য করতে পারি। আয়ান তার ঠোঁট দেখিয়ে বলল, এখানে কষ্ট হচ্ছে, একটা চুমু দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। অসভ্য লোক একটা। থাকুন, আমি গেলাম বলেই শখ উঠে দাঁড়ালো। বউ, একা কই যাও? আমাকেও সাথে নাও, বলে আয়ান হাত বাড়িয়ে আয়নকে তোলার জন্য। শখ হাত ধরে আয়নকে উঠে দাঁড় করালো। শখ চলে যেতে লাগলেই একটানে শখকে নিজের কাছে নিয়ে আসলো। গালে কপালে ইচ্ছে মতো চুমু খেয়ে ছেড়ে দিল শখকে। বাজে লোক একটা। আপনাকে সাহায্য করাটাই আমার ভুল হয়েছে। আমি আবার আসবো বউ, ওয়াশরুমে যেতে যেতে বলল। শখ আর কোনো কথা না বলে ঘড়ির দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসলো। হায় আল্লাহ, 10টা পার হয়ে গেছে। এত ঘুমালে কি করে হবে? সবাই কি মনে করবে? কি ভাবছো? এ তো, যাও ফ্রেশ হয়ে আসো, নাকি আমি সাথে করে নিয়ে যাব? শখ আয়নের দিকে রাগি চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে দুজন মিলে খেতে চলে গেল। কি ঘুম হয়েছে দুজনের, বলল রুহি। আম্মু তুমিও না, দেখতে পাচ্ছ না? ঘুম না হলে কি এমনি খাবার খেতে আসছে? বোকার মতো প্রশ্ন করো খালি। তা আয়ন বাবা, তুমিও বউ পেয়ে সবার মতো হয়ে গেলে, বলল রাফি। রাফি, শুনলাম তুমি নাকি স্কুলে। মামু মামু চুপ করো, আমি তো মজা করছিলাম। তার বৌমা কি সব ঠিকঠাক তো? তোমাদের সাথে শুনলাম তোমাদের নাকি সংসার ভেঙে যাচ্ছিল।
মামু তো প্রায় পাগল হয়ে যাচ্ছিল বউ হারানোর ভয়ে। রাফির কথা শুনে রুহি আর শখ হেসে ফেলল। আয়ান রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে রাফির দিকে। রিয়া কেমন আছে রাফি? তোমাদের মধ্যে সব ঠিকঠাক তো? মামু, তুমি বেশি কথা বলতে শিখে গেছো। ভুলে যেও না মামু, আমি তোমার বাবা হই। ভদ্রভাবে কথা বলো। কী রে রিয়া কে? তোরা দুজন এমন করে কথা বলছিস কেন? ও কিছু না আম্মু, তুমি বুঝবে না, এটা আমাদের বাবা ছেলের ব্যাপার। দেবু একটা, যাও পড়তে বসো। শুক্রবারে কিসের পড়া আম্মু? আজকে একটু আরাম করব, বলে দৌড়ে চলে গেল রাফি। আম্মু অনেক হয়েছে, আর না। আজকে যদি আয়ন ভাইয়ের কাছে নিয়ে না যাও তাহলে আমি একাই চলে যাব। অনেক ধৈর্য করেছি, আর না। আচ্ছা বাবা, রাগ করিস না, আজ বিকেলে যাব। তোকে আয়নের কাছে এবার খুশি? হ্যাঁ আম্মু, অনেক অনেক খুশি। আর ধৈর্য ধরতে পারছি না, কখন বিকেল হবে। এটা শুনে মুন্থা দৌড়ে রুমে গেল। শুভকে ফোন করে সব কিছু বলে দিল। এখন কি হবে মুন্থা? খুব একটা বড় ঝড় আসতে চলছে। আর কোনো রাস্তা নেই মিহুকে আটকানোর। আচ্ছা, আমরা সবাই যাব নাকি? তখন কিছু একটা করা যাবে। রাখো, কাজ করছি। আচ্ছা ঠিক আছে। বউ কি? ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। শুভ হেসে কল কেটে দিল। সেদিনই মুনতা শুভর সাথে চলে আসছে। ওদের সম্পর্ক আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে উঠছে। দুজন দুজনকে চোখে হারায়। ভালোবাসাটা আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে। খুব সুখে কাটছে শুভ আর মুনতার জীবন। শুভ মুনতাকে সব কিছু বলছে মিহুর ব্যাপারে। মুনতা বেশ চিন্তায় পড়ে গেল। তার বোন এমনিই দুঃখী, আবার নতুন কোনো বিপদ এসে তার জীবনটা তছনছ করে দিবে না তো? কয়দিন হলো মুনতার মনটা কু ডাকছে। মনে হচ্ছে খারাপ কিছু হতে চলছে। শখ মুনতার সাথে কথা বলে না। সেদিনের পরে আর কারোর সাথে কথা বা দেখা হয় নাই শখের। আহনাব সাহেব লুকিয়ে লুকিয়ে খোঁজখবর নিয়েছে শখের। এইভাবেই চলছিল তাদের জীবন। বিকেলবেলা সবাই মিলে চৌধুরী বাসায় আসলো। মিহু খুব খুশি, কতদিন পরে তার আয়ানকে দেখতে পারবে। কলিং বেল চাপ দিতেই শখ এসে দরজা খুলে দিল। শখকে দেহ মিহু ভুরু কুঁচকে তাকালো। শখকে পাশ কাটিয়ে আয়নের বাবার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, মামু কেমন আছো? আরে মিহু মা, কেমন আছিস? কতদিন পরে দেখলাম। এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো? আরে মামু আর বলো না, আমি কবে বাংলাদেশে এসেছি। তোমাদের বাসায় নিয়ে আসার জন্য কবে থেকে আম্মুকে বলছি। আম্মু নিয়ে আসেই না। কী রে ছোট মিহু সত্যি কথা বলছে? জি ভাইজান, মিহু সত্যি কথাই বলছে। আরে মিহু যে কখন এলি এখানে? দাঁড়িয়ে আছিস কেন? বস। আপু ভেতরে আসুন, বসুন। শুভ বাবা কেমন আছিস? বলল নীলিমা চৌধুরী। আলহামদুলিল্লাহ ভালো মামুনি, তুমি কেমন আছো? মুনতা শখের দিকে তাকিয়ে আছে। শখ একবারও মুনতার দিকে তাকায় নাই। দূরে এক কোণে দাঁড়িয়ে আছে। শখ আয় তো মা আমার সাথে। রুহির মাথা ব্যথা করছে, শুয়ে আছে, আমার সাথে সাহায্য করবি। আচ্ছা আম্মু চলো। মিহু এবার বলল, মামুনি এই মেয়েটা কে? তোমাদের বাসার নতুন কাজের লোক নাকি? তোমরা পারো মামুনি, কাজের লোকদের এত মাথায় করে নেওয়া লাগবে কেন? দেখে মনে হচ্ছে এই বাসার মেয়ে। মিহু তুই পাগল হয়ে গেছিস? ও কেন কাজের লোক হতে যাবে? একদম কাজের লোক বলবি না, ও আমার মেয়ে। কাজের লোককে কাজের লোক বলবো না, তাহলে কি বলবো? আমি জানি তুমি কাজের লোকদের কতটা ভালোবাসো। আপু আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই বাসার কাজের লোক না। আমি এই বাসার একমাত্র ছেলে, আয়ান চৌধুরীর বউ, শখ চৌধুরী। এই মেয়ে, তোমার সাহস তো কম না। কাজের লোক হয়ে মালিকের বউ হবার স্বপ্ন দেখিস? সাহসের কি আছে রে মিহু? শখ তো সত্যি কথাই বলছে। শখ আমার বউ, আর একদমই ওকে কাজের লোক বলবি না। বিষয়টা আমার একদমই ভালো লাগছে না। ভাইজান আইনের বিয়ে করিয়েছেন, আমাকে বলেন নাই কেন? কেন তোদের কার্ড শুভর কাছে দিয়েছিলাম, শুভ বলে নাই? তোকে অনেক কয়বার ফোনও করা হয়েছে, তুই ধরিস নাই। আয়ন ভাইয়া তুমি মজা করছো আমার সাথে? দেখো আমি একদম তোমার মনের মতো হয়ে এসেছি। আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না। এবার আমাকে বিয়ে করবে তো? আয়ান ভাইয়া। মিহুর কথা শুনে শখের ভেতর ধক করে উঠল। কি বলছে মেয়েটা? মিহু তুই আর ছোট নেই, তাই বাচ্চাদের মতো বায়না ধরা বন্ধ কর।
তুই এই মেয়ের জন্য আমার সাথে এমন করছো তাই না? তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কারো হতে দিব না। বলি দৌড়ে গিয়ে শখের গলা টিপে ধরলো। শখ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু মিহুর শক্তির সাথে পেরে উঠছে না। এখন শখের শরীর দুর্বল, শখের দম বন্ধ হয়ে আসছে। এই বুঝে দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায়। আয়ন রেগে গিয়ে শখের থেকে মিহুকে ছাড়িয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে মিহুকে থাপ্পড় বসিয়ে দিল। মিহু শখের গলা ছাড়ার সাথে সাথে শখ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, পুরো শরীর কাঁপছে। আয়ান তাড়াতাড়ি করে শখের কাছে গিয়ে সবার সামনে শখকে বুকে জড়িয়ে নিল। তাল সামলাতে না পেরে মিহু নিচু পড়ে গেল। তুই নিজেও জানিস না মিহু, তুই কোথায় হাত দিয়েছিস। তোর ওই হাত যদি আমার কলিজায় আঘাত করে, তোর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। শখ শুধু আমার বউ না, শখ আমার কলিজা। সেই কলিজায় আঘাত করলে তাকে খুন করতেও আমি দুবার ভাববো না। প্রচণ্ড রেগে বলল। আয়ানের এমন রূপ দেখে সবাই ভয়ে কেঁপে উঠল। আয়ান, তুই এই 2 দিনের মেয়ের জন্য নিজের বোনকে মারছিস? 2 দিনের মেয়ে কাকে বলছো ভুবি? তোমার মেয়ের আগে ভেবে নেওয়া উচিত ছিল ও কার কলিজায় আঘাত করছে। আয়ান, তুমি আমাকে ওই মেয়ের জন্য মারলে? আমি আজ সব কিছু শেষ করে দিব। তুমি আমাকে এভাবে ঠকালে আয়ান। তোমার জন্য কি না করি নাই আমি। একদম তোমার মনের মতো হয়ে তোমার সামনে আসছে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, বলল মিহু। হ্যাঁ, তুই তো মিহুকে কথা দিয়েছিলি তুই মিহুকে বিয়ে করবি, নিজের কথা রাখলি না। মিহু, তুই ছোট নস যে তোকে দুধ ভাত বলে বোঝাতে হবে। তুই ছোট ছিলি, তোর পাগলামি বেশি হয়ে যাচ্ছিল, তাই তোকে শান্ত করার জন্য বলছি। কথা দিলাম কবে। আর ফুপি, মেয়ের সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। তুমিও কি মেয়ের মতো পাগল হয়ে গেলে? শুভ, তোর মা আর বোনকে ভালো করে বুঝিয়ে দে। শুভ, তুই সব জানতি, তুই সব জেনে শুনে বোনের এত বড় ক্ষতি করলি। তুই তো জানতি তোর বোন আয়নকে কতটা ভালোবাসে, আয়নের জন্য কতটা পাগল। মা, আয়ন ভাইয়া শখকে ভালোবাসে। মিহু আয়ন ভাইয়ার কাছে সুখী হতো না। ভালোবাসা না থাকলে সংসার করা আর না করা এক কথা। চুপ কর বেয়াদব ছেলে। ভাই হয়ে বোনের এত বড় ক্ষতি করলি। আমি তোর মুখও দেখতে চাই না আর। তোর জন্য আমাদের বাসার দরজা বন্ধ। আরে ভাইয়া, তুই তো তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি। আমি নিজে গিয়ে তোর আর ভাবিমণিকে নিয়ে আসলাম। আর তুই আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। কেমন ভাই রে তুই? তোর মতো ভাই শত্রুরও যেন না হয়। মিহু শোন। তার আগে মিহু কাছের ডাইনিং টেবিলটা ভেঙে টুকরো টুকরো করে ফেললো। ফুপি, তুমি তোমার এই পাগল মেয়েকে নিয়ে চলে যাও। আর একটা ভালো ডক্টর দেখিয়ে নিও। টাকা লাগলে বলবে, আমি দিয়ে দিব। বলি শখকে নিয়ে গটগট করে উপরে চলে গেল। আর সব কিছু শেষ করে দিব বলি বাসার জিনিসপত্র ছুঁড়ে মারছে। মিসেস নীলিমা চৌধুরী বেশ বিরক্ত মিহুর কাণ্ডে। আবরাম চৌধুরী শান্ত হয়ে বসে আছেন। শুভ আর মন্থা এক্ষুনি চুপচাপ দাঁড়িয়ে আছে। আওয়াজ পেয়ে রুহি রুম থেকে বেরিয়ে আসলো। এসব দেখে রুহির রাগ সপ্তম আকাশ উঠে গেল। খুব যত্ন করে এসব তৈরি করেছিল, আর এই মেয়ে নাকি সব কিছু নষ্ট করে দিল। রুহি রেগে গিয়ে মিহুর গালে থাপ্পড় বসিয়ে দিল। এই মেয়ে, তুই যদি আমার সাজানো জিনিসে আর একবার হাত দিয়েছিস, আমি তোর হাত ভেঙে দিব। আর বাবা মা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? বিয়ে হয়ে গেছে এই জন্য কি পর হয়ে গেছি? আমার শখের ডাইনিং টেবিল আর এই ফুলদানিগুলো আমি কত ভালোবেসে কিনেছিলাম। আমার ফার্স্ট প্লেট, এইগুলো আমি কলেজে পিকনিকে গিয়ে কিনে নিয়ে আসছিলাম। কত দূর থেকে কতটা কষ্ট করে নিয়ে আসছিলাম। এখন বুঝলাম বিয়ে দেওয়ার সাথে সাথে এতটা মূল্যহীন হয়ে গেছি তোমাদের কাছে। রুহি, তুমি একদম অজুহাত দিবে না বাবা। তোমার এই বোনের বেয়াদব মেয়ের হয়ে একদম কথা বলতে আসবে না। আমি জানি তোমাদের কাছে আমার কোনো মূল্য নেই। এক্ষুনি আকাশকে কল করব, আমাকে এসে নিয়ে যাবে। মরে গেলেও তোমাদের বাসায় আসবো না। শোনা মেয়ে আমার, বাজে কথা বলবি না শোনা। আমি তোর মা হই না? এসব কথা শুনলে সহ্য করতে পারি না। তোর সব জিনিস ঠিক আছে মা, ওগুলো নষ্ট করতে দিব না ভেবে আমি সেম সব কিছু কপি আনিয়ে সাজিয়ে রাখছি। কোথাও যাস না মা, তুই চাইলে আমি তোকে দেখাতে পারবো। মায়ের কথা শান্ত হলো রুহি। এই মেয়ে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। বলেই মিহুকে দরজার বাইরে বের করে দিল, দরজা লাগিয়ে দিল।
দেখলেন ভাইজান রুহি কেমন করলো? ভাইজান কি বলবে ফুপি? তুমি আসলে শুভকে নিয়ে আসবে, না হলে একা আসবে। তোমার ওই পাগল মেয়েকে নিয়ে আসবে না। আরে শুভ ভাই, আয় আমার সাথে আয়, আমার সাথে আয়। কতদিন তোকে দেখি না, অনেক গল্প করব। মুন্থা এসো বলে আয়নের রুমের দিকে গেল রুহি। আবরাম চৌধুরী ছেলে মেয়েকে বেশ ভয় করেন, তাদের মুখের ওপর কোনো কথা বলতে পারে না। রুহি যেতে মিহুকে ভেতরে নিয়ে আসলেন। আবরাম চৌধুরী মিহুর কানে কানে কিছু বলল, এতে মিহু শান্ত হয়ে সুন্দর একটা হাসি দিল। রুমে এসে শখ আয়নের সাথে কোনো কথা বলছে না, বোঝাই যাচ্ছে খুব রাগ করেছে। এই বউ, কথা বলছো না কেন? আয়নে থেকে ছাড়িয়ে দূরে সরে গেল। দেখছো বউ, চুলের কি অবস্থা তোমার? আসো তোমার মাথায় তেল দিয়ে দিই, তাহলে যদি মাথা একটু ঠান্ডা হয়। শখ রাগি চোখ নিয়ে আয়নের দিকে তাকালো। যদিও শখের প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তেল দিলে মন্দ হয় না, কিন্তু আয়নকে বলবে কি করে? সে তো রেগে আছে। অন্য মেয়েকে বিয়ে করা ওনার বের করছি, শখ কিছু বলছে না দেখে আয়ান তেলের চিরুনি নিয়ে বিছানায় বসে শখকে নিজের কোলের মধ্যে বসালো। শখ উঠে যেতে চাইলে শখকে শক্ত করে ধরে বসলো। আয়ান সুন্দর করে তেল দিয়ে শখের মাথায় ম্যাসাজ করে দিচ্ছে, এতে শখের খুব ভালো লাগছে, মাথা যন্ত্রণাটাও ছেড়ে যাচ্ছে। রুহি কান্না করতে করতে এসে আয়ানের বিছানায় এসে বসলো। বাবা, কি ভালোবাসে বউকে, তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর ওইদিকে ওই বেয়াদব মেয়েটা আমার সব কিছু ভেঙে ফেলছিল। তখন কোথায় ছিলি আয়ান? ওখানেই ছিলাম, একটু আগেই আসলাম। তার মানে সব কিছু দেখেও চুপ করে আছিস? ওকে এখনো বাঁচিয়ে রাখছি, এটাই ওর ভাগ্য ভালো। আমার সামনে যেন আর না পড়ে মিহু। কি হয়েছে ভাই, এত রেগে আছিস কেন? মিহু শখের গলা চেপে ধরছিল। ভেতরে আস্তে আস্তে বলল শুভ। রুহি বড় বড় করে শুভর দিকে তাকালো। বলিস কি রে? সত্যি আপু? আম্মু আমার উপর রেগে গেছে, আমার নাকি জায়গা হবে না আম্মুর বাসায়। সমস্যা নেই ভাই, তোকে আর তোর বউকে আমি আমার বাসায় নিয়ে গিয়ে রাখবো। আপু, আমি শুভকে, এত বড় পৃথিবী, আমার আর আমার বউয়ের থাকার জায়গার অভাব পড়েছে নাকি? গল্পের মধ্যে আয়নের তেল দেওয়া শেষ করে শখের চুলগুলো বেনুনি বেঁধে দিল। শখ আয়না থেকে সরে পাশে গিয়ে শুয়ে পড়ল। শখ, শুয়ে পড়লে কেন? আমরা সবাই মিলে আড্ডা দেব। আপু, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, তোমরা সবাই আড্ডা দাও। শখ, মানে ভাবি বলছে কি? আপনি রাগ করেন না ভাবি, আমি আমার বোনের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। শখ উঠে বসে শুভকে পর্যবেক্ষণ করতে লাগলো। তার মনে হচ্ছে সে শুভর থেকে কোন দিক দিয়ে বড়, তাকে শুভ ভাবে সম্বোধন করছে। এতে ভাবার কিছু নেই ভাবি, আপনি বয়সে আমার থেকে অনেক ছোট হলেও সম্পর্কে আমার বড় ভাইয়ের বউ, তাই আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। শখ বিরক্ত হয়ে আবার শুয়ে পড়ল। শখকে জ্বালানোর জন্য সবার বুদ্ধি আটলো। আজ এখানে সারা রাত কাটিয়ে আয়নের রুমে শুভ, মুন্থা, আয়ান, রুহি মিলে লুডো নিয়ে বসলো। মিসেস নীলিমা চৌধুরী কাজের লোকদের নিয়ে পুরো বাসা পরিষ্কার করিয়ে নিয়ে নতুন ডাইনিং টেবিল বসিয়ে দিল। রান্না বান্না শেষ করে সবাইকে অনেকক্ষণ ধরে ডেকে এসেছে, কারো আসার কোনো নামই নেই। রাত 12টা বেজে গেছে, সব ঘুমিয়ে গেছে। আয়ানরা এখনও আড্ডা দিচ্ছে। আয়নের মা রেগে সবাইকে ডাকলে সবাই চলে আসলো। সব ঘুম ঘুম চোখে কোনো রকম ডাইনিং টেবিলে খেতে বসলো। মিহুকে দেখেই আয়ন রেগে গেল। রেগে উঠে চলে যেতে লাগলেই আয়নের বাবা বলে উঠল, দেখো আয়ান, তুমি রাগ করো না বাবা, আমি মিহুকে বুঝিয়ে বলছি, আর এমন পাগলামি করবে না। তুমি খাবার ছেড়ে উঠে যেও না, তোমার জন্য সবাই না খেয়ে বসে আছে। আয়ান বাবার কথা মানতে নারাজ, সে ওই মেয়ের সাথে কিছুতেই খেতে বসবে না। আয়ান চলে যেতে লাগলেই শখ আয়নের হাত ধরে নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, কি বাচ্চাদের মতো শুরু করে দিয়েছেন? চুপচাপ খেয়ে রুমে চলুন, আমার প্রচুর ঘুম পেয়েছে, নাটক দেখার সময় আমার নেই। শখের কথায় আয়ান চুপচাপ বসলেও মিহুর তেলে বেগুনে জ্বলে উঠল। তার মামু ইশারা করতেই চুপ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। শখ উঠে যাবে ঠিক এমন সময় মিহু শখের কানে কানে বলল, আয়ান ভাইয়া কিন্তু আমাকেই ভালোবাসে, তোমাকে না, তাই নাকি? প্রমাণ দেখান। আয়ন ভাইয়া যদি তোমাকে ভালোই বাসতো তাহলে তোমাদের বিয়ের 1 মাসের বেশি হয়ে গেছে। আয়ন ভাইয়া তোমাকে কাছে টেনে নেয় না কেন? আপন করে কেন নেয় না এখনো? আপনি কি করে জানলেন?
হা হা হা, কারণ আয়ন ভাইয়া আমাকে ভালোবাসে, তার জন্য তোমাকে আপন করতে পারছে না, বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে। এসব কথা আপনি অন্য কোথাও গিয়ে বলেন, আমার কাছে বলে লাভ নেই। এসব ফালতু কথা বলে আমাকে দুর্বল করতে পারবে না। আমি ছোট বাচ্চা না, যা বোঝাবেন আমি তাই বুঝবো। বলে গট গট করে চলে গেল শখ। এদিকে মিহু রাগে ফুঁসছে, এতগুলো কথা বলো, কাজ হলো না, ডোজ আরও বাড়াতে হবে। পরের দিন সকালবেলা আয়ান খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। শখ আজ কলেজে যাবে না, রুহি আপু আছে, কয়টা দিন বাসায় থাকবে। শখ এখনও আমার উপর রেগে আছিস, বলল মুনতাহা। তুমি আমার কে বলো তো যে আমি তোমার উপর রাগ করতে যাব? মানুষ তার উপরেই রাগ করে যার উপরে অধিকার থাকে, আর তোমাদের উপর তো আমার কোনো অধিকার নেই। তাহলে রাগের প্রশ্ন আসছে কোথা থেকে? আমি জানি আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি সত্যিটা বলতে চাই না, বিশ্বাস কর বোন আমার। তুই আমার নিজের বোন না হলেও তোকে ভালোবাসা এতটুকু কমতি রাখি নাই। তোর সাথে একটা কারণে খারাপ ব্যবহার করেছি, সেই কারণটার সমস্যার সমাধান হয়ে গেছে। সেদিন শুভর উপরে রাগ করে আমি তোকে সত্যি কথা বলে দিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপু, সত্যি কোনোদিন চাপা থাকে না। এতদিন না একদিন সবার সামনে আসতই। তোমরা আমাকে আঘাত করেছো, খুব ভালো করেছো। মানুষ প্রতিটি আঘাত থেকে কিছু না কিছু একটা শেখে। আমিও শিখে গেছি, স্বার্থে আঘাত পড়লে কেউ আপন না। তোমরাও তোমাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছো। আমার ভাইটার আমার কথা মনে নেই। আমার ভাইয়ের পরিণতি কী হবে আল্লাহ জানে। আমার ভাইয়ের আজ কিছু মনে নেই, তার জন্য তোমার ভাই দায়ী? কই, আমি তো কোনোদিন কোনো অভিযোগ রাখি নাই। তাহলে ছোট একটা কারণে ইস্যু করে আমাকে এভাবে আঘাত কেন করলে আপু? আমাকে ছোটবেলায় বলে দিতে, তাহলে ভালোবাসার মানুষদের কাছে এভাবে আঘাত পেতে হতো না। মুনতাহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শখের কথার উত্তরে উত্তরে দেওয়ার মতো ক্ষমতা তার নেই। শখ বোন আমার, আমাকে নিজের ভাই মনে করে হলেও মুনতাহাকে মাফ করে দাও। আজ তোমার কাছে ভাইয়ের অধিকার নিয়ে একটা আর্জি করছি, রাখবে না বোন? বলল শুভ। আপু আমাকে নিজেও বোনের মতো ভালো না বাসলেও আমি আব্বুকে নিজের বোনের মতোই ভালোবেসেছি, তাই আব্বুকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বারবার এভাবে মাপ চাওয়ার কোনো মানেই হয় না। আগের কথা বাদ দেন ভাইয়া। এখানে কি কথা হচ্ছে? আমাকে ছাড়াই সব গল্প শেষ করে দিলে রে। চলে আসছে, দেখছে একটু বোনের সাথে ভাব করছি, শত্রুতা করতে চলে আসছে। এই মেয়ে, সাবধানে কথা বলবে। আমার বাসায় এসে আমাকে কথা শোনাচ্ছ। আর আপনি যে আমার থেকে বেশি ভালোবাসা পান আমার বোনের থেকে, তার বেলা আমি বোন হয়ে কেমন সহ্য করব? বেয়াদব মেয়ে একটা। তোমার বোন এখন আর তোমাদের নেই, আমাদের বাসার সম্পদ হয়ে গেছে। এখনও চৌধুরী বাড়ির বউ, তার মানে চৌধুরী বাড়ির আর একটা মেয়ে, আর আমার বোন। ক্লিয়ার? ওদের টম আর জেরির মতো ঝগড়া দেখে শখ আর শুভ হাসছে। শুভ তোর দাঁত ভেঙে দিব, না এসে তোর বউকে সামলা। শখ তুমি হাসছো কেন? অল্প বয়সে দাঁত হারানোর শখ হয়েছে বুঝে? রুহির কথা শখ তাড়াহুড়া করে দু হাত মুখ চেপে ধরল। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আয়ান ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল। শখ একটু রুমে আসতেই বলে আয়ান চলে গেল। আস্তে করে বলতে শখ শুনতে পেল না। বেশ কিছুক্ষণ পরে আয়ান ফ্রেশ হয়ে নিজেই নিচে চলে আসলো। আয়ানকে দেখে শখ বলে উঠল, আপনি কখন আসলেন? আমাকে ডাকলেন না কেন? ডেকেছিলাম, তুমি শুনতে পাও নাই। বলে সামনে আগাতে যাবে, তার আগে মিহু পানির গিলাস এগিয়ে দিল। ধন্যবাদ মিহু, পানিটা আমার খুব প্রয়োজন ছিল। আমি জানতাম ভাইয়া তোমার এখন পানির প্রয়োজন, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। তুমি শখকে ডেকে যাওয়ার পরেও যখন শখ গেল না, তাই ভাবলাম আমি নিয়ে আসি। শখ অসহায় দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে আছে, নিজের কাছে বেশ খারাপ লাগছে। আয়ন কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। শখ আয়নের কাছে যাবে, তার আগে রুহির ডাক পড়ল। মুনতাহাকে দেখিয়ে বলল, বোন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু মাথায় তেল দিয়ে দিবি রে? অবশ্যই, কেন না। কোথায় আছে বলো, আমি নিয়ে আসছি। আমিও দেবো একটু, বেশি করে নিয়ে আসিস। আড্ডা দিতে দিতে কখন যে সময় পেরিয়ে গেছে কেউ বুঝতে পারে নাই। শখ রুমে আসছে না, রাত 10টা বেজে গেছে। তাই আয়ান বিরক্ত হয়ে নিচে চলে আসলো। এসে দেখে এখনও মজা করছে সবাই।
রুহি আর মুনতাহা ঝগড়া শুরু করে দিয়েছে আবার। আয়ান চুপচাপ গিয়ে শখের পাশে বসলো। শখ আয়নের দিকে তাকিয়ে দেখলো মাথা নিচু করে বসে আছে। এইবারও তাকাচ্ছে না শখের দিকে। বেশ খারাপ লাগছে শখের। এদের জন্য একবারও আয়নের কাছে যাওয়াই হয় নাই। স্যার, নো রেসপন্স। আপনি রাগ করেছেন? আসলে আর কিছু বলতেই পারলো না। আয়ন উঠে চলে গেল। শখ উঠে আয়নের পিছু পিছু গেল। তা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। ভাই মনে হয় রাগ করেছে। তার বউকে এইবারও তার কাছে যেতে দেয় নাই বলে সবাই হেসে উঠল। আয়ান পুরো ড্রয়িং রুম গোল করে ঘুরছে। শখ ও আয়নের পিছু পিছু ঘুরছে। শখ না পেরে আয়নের হাত খপ করে ধরে ফেললো। সমস্যা কি তোমার? এভাবে আমার পিছু পিছু ঘুরছো কেন? হাত ছাড়ো। তোমার আড্ডা ফুরিয়ে গেলে যাও। বাপরে, জামাই আমার রাগ করেছে। 10টা না 5টা না একটা মাত্র জামাই আমার, তার পিছু পিছু ঘুরবো না তাহলে রাস্তার বখাটে ছেলেদের পিছু ঘুরবো? আয়ান রাগী চোখ নিয়ে তাকাতেই সব কান ধরে বলল সরি। আয়ান কিছু বলতে যাবে তার আগেই সবাই চলে আসলো ডিনার করার জন্য। আয়ান শয়তানি করে মিহুর পাশে বসতে যাবে। তার আগে শখ আয়ানের হাত ধরে নিজের পাশে বসলো। তা দেখে রুহি, শুভ, মুন্তাহা মুখ টিপে হাসছে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া শুরু করলো। তা আমার ছেলে ফুপি, শুনলাম আমার ছেলের সংসার ভাঙতে আসছো। বলি কি, মানুষের ভালো একটু সহ্য করতে শেখো। আমার ছেলেটার কপালে ভাগ্য করে বউ জুটেছে। রাগী ছেলে আমার। কোনো মেয়ে বিয়ে করতে চায় না, কষ্ট করে একটা বিয়ে করে সংসার করছে। তোমার কেন সংসারটা নষ্ট করা লাগবে? শুভর মাকে উদ্দেশ্য করে বলল রাফি। বেশ ভাব নিয়ে কথাগুলো বলছিল। রাফির কথায় সবাই খাওয়া বন্ধ করে রাফির দিকে তাকিয়ে আছে। দেখছেন ভাইজান, এইটুকু ছেলে কি পাকনা পাকনা কথা বলছে। ভাইজান কি দেখবে? তুমি তোমার মেয়েকে দেখো আর ওকে সামলাও, যাতে অন্যের সংসার নষ্ট না করে। রাফি, নানু ভাই, বাজে কথা বলতে হয় না। এসব বাজে কথা বলতে কে শিখিয়েছে? কেউ শেখায় নাই নানু ভাই। আমি শুধু অন্যের প্রতিবাদ করেছি, আর তুমি ওদের সাপোর্ট করছো। তুমিও সমান দোষী। যে অন্যায় করে আর সেই অন্যায়কে যে প্রশ্রয় দেয়, সেও সমান অপরাধী। রাফির কথায় আবরাম চৌধুরী চুপ হয়ে গেলেন। ভাইজান, বুঝলেন, আপনাদের আর নাতি নাতনির মুখ দেখা লাগবে না। বাচ্চা একটা মেয়েকে বউ করে নিয়ে আসছেন। না পারবে আইনকে সুখ দিতে, না পারবে ভালো করে সংসার করতে। দেখা গেল দুদিন পরেই কারোর সাথে ভেগে চলে গেল। তখন কি করবেন? ফুপি, তুমি বরং তোমার ছেলের বউকে সামলাও। আমার বউকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমার বউ আমি বুঝে নিব। তুমি এখানে বেড়াতে এসেছো নাকি ভাইয়ের কাছে কুটনামি করতে আসছো? লজ্জা করে না? অন্যের সংসার ভেঙে নিজের মেয়েকে বিয়ে দিতে চাও? শোনো আয়ান, আমি তোমার ফুপি। আমি তোর ভালো চাই। এ মেয়ে তোকে সুখে রাখতে পারবে না। তুই জীবনেও সুখী হতে পারবি না। তোর বাবা মারও তো ইচ্ছে আজ করে নাতি নাতির মুখ দেখতে। তুই যে ছোট মেয়েকে বিয়ে করছিস, আদৌ তোকে বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারবে তো? পড়াশোনায়ও কম, কোনো দিক দিয়েই এ মেয়ে তোর যোগ্য না। আগে আয়নের চোখ লাল হয়ে গেছে। শখের দিকে চোখ পড়তেই স্থির হয়ে গেল আয়ান। নীরবে কান্না করে যাচ্ছে শখ। আর সহ্য করতে পারল না শখ। খাবার ছেড়ে উঠে দৌড়ে চলে গেল নিজের রুমে। ঘাড় ধাক্কা খেয়ে বাসা থেকে যদি বের না হতে চাও ফুপি, এসব বাজে কথা আর কোনোদিন না শুনি। তুমি আমার ফুপি, এই জন্য বেঁচে গেলে। তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি বলে আয়ান শখের পেছনে চলে গেল। সত্যি আমি ওনার যোগ্য না। মিহু আপু কত পড়াশোনা করেছে, দেখতে কতটা সুন্দর, এই যুগের সাথে তাল মিলিয়ে চলাফেরা করে, যে কেউ পছন্দ করবে। আর আমি তো কোনো দিক দিয়ে স্যারের যোগ্য না। আমি চলে যাব, থাকবো না। স্যারের সাথে মিহু আপুকে ভালো মানাবে। খুবই সত্যি কথাই বলছে। আমি থাকবো না বলে উঠে চলে যাবে। তার আগে আয়ান এসে দরজা লাগিয়ে দিল। কোথায় যাচ্ছিলে তুমি? আমি বাসায় যাব, থাকবো না এখানে। ফুপি সত্যি কথা বলছে। আমি কোনো দিক দিয়ে আপনার যোগ্য না। কোনো দিন আপনাকে সুখী করতে পারবো না। আপনাকে ভালো রাখার মতো কোনো কাজও আমি করি না। মিহু আপু আমার থেকে সব দিক দিয়ে এগিয়ে। আপনি বরং মিহু আপুকেই বিয়ে। আর বলতে পারল না শখ। তার আগে আয়ান শখের ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। শখ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আয়নের শক্তির সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে ছুটাছুটি বন্ধ করে দিল শখ। বেশ কিছুক্ষণ পরে আয়ন শখের ঠোঁটে ছেড়ে দিয়ে গলায় নেমে পড়ল। পাগলের মতো কিস করতে যাচ্ছে। নিজের সব রাগ ঝাড়ছে শখের উপরে।
কিছুটা শক্তি দিয়ে শখের গলায় কামড় বসিয়ে দিল। শখ ব্যথায় হালকা আর্তনাদ করে উঠল।